আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে যে ভর সংখ্যা, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর আর মোলার পারমাণবিক ভর, এই কথাগুলো নিয়ে আলোচনা করব এবং এই কথাগুলোকে তোমাদের সহজে বোধগম্য করার জন্য আজকের এই আয়োজন। ভর সংখ্যা বাদে আর বাকি যে তিনটা বলেছি, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর আর মোলার পারমাণবিক ভর, এ সবাই পারমাণবিক ভরের বিভিন্ন মুখোশ। পারমাণবিক ভর বিভিন্ন মুখোশ ধারণ করে আমাদের সামনে আসে। সেই মুখোশের নাম অনুসারে তিনটা আলাদা আলাদা নাম লিখতে হয়েছে। এটা হচ্ছে পারমাণবিক ভর, এটা আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হচ্ছে মোলার পারমাণবিক ভর। সো আমরা দেরি না করে আমরা চলো সামনের দিকে যাই। যেমন ফার্স্ট হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যাকে একত্রে ভর সংখ্যা বলে। শেষ। যেমন আমরা যদি বলি খুব সহজ ওয়েতে, সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা হচ্ছে 12, তাহলে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12, তাহলে ভর সংখ্যা হবে 23। তাহলে ভর সংখ্যা কি? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। সো বিজ্ঞানীরা তারপরে যখন পারমাণবিক ভর নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে, পারমাণবিক ভর এই কথাটা মানে কি? পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। তাহলে আমরা জানি একটি পরমাণুতে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই যে আমরা লিখেছি, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সম্মিলিত যে ভর, তাদেরকে বলা হবে পারমাণবিক ভর। এই জন্য আমরা একটা সূত্র লিখেছি, কোনো মৌলে পারমাণবিক ভর সমান সমান ইলেকট্রনের ভর প্লাস প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। যেমন অক্সিজেনের পরমাণুর ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর নির্ণয় করেছি। অক্সিজেনের মধ্যে 8টা প্রোটন থাকে, 8টা ইলেকট্রন থাকে এবং 8টা নিউট্রন থাকে। সো আমরা জানি একটি ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, একটি প্রোটনের ভর 1.673 10⁻24 গ্রাম, একটি নিউট্রনের ভর 1.675 10⁻24 গ্রাম। সো যেহেতু 8টা প্রোটন, 8টা ইলেকট্রন, 8টা নিউট্রন থাকে, তাহলে সবার সাথে 8 গুণ করে যোগফল করে দেখা গিয়েছে অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 2.679 10⁻23 গ্রাম। এটা অক্সিজেন পরমাণুর অ্যাকচুয়াল পারমাণবিক ভর। ক্লিয়ার? গ্রাম এককে। কোন এককে? গ্রাম এককে। তাহলে আমরা একটু পরে নিচে লিখছি, দেখো পারমাণবিক ভর গ্রাম এককে প্রকাশ করলে অনেক বেশি ক্ষুদ্র হয়, তাই না? 10⁻23 গ্রাম। এ কথা মানে কি? আমাদের 10-এর পয়েন্টের পরে প্রায় 23টা শূন্য আছে, তাই না? -23 মানে তো এটাই বোঝায়। 10⁻1, এই কথা মানে কি? শূন্য পয়েন্টের পরে একটা শূন্য। 10⁻2, ক্লিয়ার? পয়েন্টের পরে 2 ঘর। 10⁻3, পয়েন্টের পরে 3 ঘর। 10⁻23 মানে কি? এটা অনেক ক্ষুদ্র। তাহলে পারমাণবিক ভর গ্রাম এককে অনেক বেশি ক্ষুদ্র। তাই এই ক্ষুদ্র মানকে আমরা আরেকটি একক দ্বারা প্রকাশ করতে পারি, যার নাম হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট বা AMU। আমরা কি করতে পারি? পারমাণবিক ভর অনেক ক্ষুদ্র, এই অনেক ক্ষুদ্র একটা মানকে আমরা বলতে পারি AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট। তো কতটুকুর মানকে আমরা 1 AMU বলবো? সেটা বিজ্ঞানীরা প্রমাণ করছে যে কার্বন 12 আইসোটোপ। কার্বন 12 আইসোটোপ মানে কার্বন 12, আমরা জানি আইসোটোপ, কার্বনের 3টা আইসোটোপ। একটা হচ্ছে 12 ভর সংখ্যা, আর একটা হচ্ছে 13 ভর সংখ্যা, আর একটা হচ্ছে 14 ভর সংখ্যা। এর মধ্যে যে 12 আইসোটোপ ভর সংখ্যা, এটা বলা হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এর ভরকে বলা হবে 1 AMU। যেটা মান কত? 1 AMU সমান সমান হচ্ছে 1.66 10⁻24 গ্রাম। তাহলে আমি যদি অক্সিজেনের ভরটা যেটা গ্রাম এককে আছে, সেটা যদি AMU এককে নিতে হয়, তাহলে আমিও নিশ্চয়ই 1.66 10⁻24 দিয়ে ভাগ করে বলতে পারি সেটা মান আসছে 16.14 AMU। তাহলে খেয়াল করো, দেখো দুইটা মুখোশ পাইলাম অক্সিজেনের পারমাণবিক ভরের। একটা মুখোশ হচ্ছে গ্রাম এককে আর একটা মুখোশ হচ্ছে AMU এককে। ঠিক আছে? তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। AMU বলে তুমি সেটাকে গ্রামে কনভার্ট করতে পারবা, আবার গ্রামে বললে তাহলে সেটাকে তুমি সহজেই AMU-তে কনভার্ট করতে পারবে। এবার আসি আপেক্ষিক পারমাণবিক ভর কি? যে কোনো কিছুর আপেক্ষিক বলতে কি বোঝায়? একজনের সাপেক্ষে আর একজন কি অবস্থায় আছে, তাই না?
যেমন আমরা খুব কমনলি বলি আপেক্ষিক গতি বলতে কি বোঝায় এবং আপেক্ষিক স্থিতি বলতে আসলে কি বোঝায়। একটা অটোতে দুইজন মানুষ যাচ্ছে, সামনাসামনি বসে আছে, তারা পরস্পরের সাপেক্ষে স্থির, কারণ কেউ কারোর অবস্থান চেঞ্জ করছে না। কিন্তু বাইরের থেকে যে মানুষরা তাদেরকে দেখছে তাদের সাপেক্ষে কিন্তু দুইটা মানুষই গতিশীল, তাই না? কারণ বাইরের মানুষের সাপেক্ষে এই যে কোনো একটি যানবাহনে চলা দুইটা মানুষের অবস্থান পরিবর্তন হচ্ছে, তাহলে বাইরের মানুষের সাপেক্ষে যানবাহনে থাকা দুইটা মানুষের যে গতি মানে যে মানে অবস্থান সেটা হচ্ছে কি, তারা গতিশীল, ঠিক আছে? আর যারা যানবাহনে বসে আছে সামনাসামনি তাদের কোনো অবস্থান চেঞ্জ না হওয়ার কারণে তারা পরস্পরের সাপেক্ষে স্থিতিশীল। তাহলে আপেক্ষিক মানে কোনো একটা সাপেক্ষে আর একটাকে নির্ণয় করা। ঠিক তেমনিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর কি সেটা তাহলে খেয়াল করো। কোনো মৌলের পারমাণবিক ভর, কোনো মৌলের পারমাণবিক ভর, কোনো মৌলের পারমাণবিক ভর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ অপেক্ষা যত গুণ তাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। কোনো মৌলের পারমাণবিক ভর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ অপেক্ষা যত গুণ, সেটা 1 গুণ হতে পারে, 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে, যত গুণ হবে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ অপেক্ষা তার সাপেক্ষে সেটা যত গুণ হবে সেটাই হবে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা লিখতে পারি কোনো মৌলের আপভর মানে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে এটা আমাদের একটা সূত্র, তাই না? অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখি আপভর কত হবে। অক্সিজেনের একটি পরমাণুর ভর আমরা নির্ণয় করেছিলাম, সেটা হচ্ছে 2.6792 × 10⁻23 গ্রাম। আর নিচে আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান দিলাম 1.66 × 10⁻24 গ্রাম। গ্রাম গ্রাম কাটা যায়, মান থাকে হচ্ছে 16.14। তাহলে খেয়াল করো 16.14 আরও একটা মান আসলো। তাহলে পারমাণবিক ভরের 3টা মুখোশ আমরা দেখলাম। প্রথম মুখোশটা দেখলাম গ্রাম এককে, সেকেন্ড মুখোশটা দেখলাম এমইউ এককে, থার্ড মুখোশ যেটা দেখতে পাচ্ছি 16.14, এটা কোনো একক নেই, কারণ আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে ওপরেও গ্রাম নিচেও গ্রাম, গ্রাম গ্রাম কাটা হয়ে যায়, নিচে কোনো একক থাকে না। তাহলে শুধুমাত্র 16.14 এটাকে বলে আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা পর্যায় সারণীতে যেসব পারমাণবিক ভর দেখি, দেখবো পর্যায় সারণীতে তোমার যখন 4th অধ্যায়ে তোমাদের পর্যায় সারণীতে আছে, সেখানে এগুলোর তেমন কোনো একক দেওয়া থাকে না। পারমাণবিক ভর বলতে কোনো একক দেওয়া নেই, তাই না? পারমাণবিক ভর যেহেতু একক দেওয়া নেই, তাহলে বুঝতে হবে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে পারমাণবিক ভরের কয়টা মুখোশ পেলাম? 3টা। এবার আসি মোলার পারমাণবিক ভর কি। মোলার পারমাণবিক ভর এই কনসেপ্টটা কখনো কেন আসলো? খেয়াল করো, তুমি মনে করো একটা কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করছো, তুমি কার্বন কিছুটা নিবা, অক্সিজেন কিছুটা নিবা, এটা পরিমাপ করে তুমি দিতে যাচ্ছ। এখন সমস্যা যেটা বেঁধে গিয়েছে যে যে তুমি কার্বনকে পরিমাপ করতে যাচ্ছ, কিন্তু তুমি তো জানো কার্বনের একটি পরমাণুর ভর, পারমাণবিক ভর খুবই ক্ষুদ্র, 10⁻23 গ্রাম, বা আমি ধরলাম অক্সিজেনের পারমাণবিক ভর খুবই ক্ষুদ্র, যেটা 10⁻23, এই যে 2.679 10⁻23 গ্রাম অক্সিজেনের পারমাণবিক ভর। এত ক্ষুদ্র মাপ তো আমরা মাপতে পারি না, তাই না? এটা খুবই স্বাভাবিক। তাহলে তো একটা পরমাণুর ভর দিয়ে আসলে আমরা পরিমাপ করে বিক্রিয়া করাতে পারবো না। তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা, এমন কিছু সংখ্যক পরমাণুকে নিয়ে কাজ করতে হবে যেটার মান একটু বড় বড় আসবে, তাহলে আমি সেটা মাপতে পারবো বা মেপে আমি সেটাকে পরীক্ষা করে মানে আমি কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করাতে পারবো, তাই না? যেমন আমরা খুব ভালো করে খেয়াল করো, আমরা জানি এক জোড়া বলতে 2টি বোঝায়, এক ডজন বলতে 12টি বোঝায়। তেমনি এক মোল কোনো কিছু বলতে, সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, কণা হতে পারে, সংখ্যা হতে পারে, এক মোল ইট হতে পারে, এক মোল মানুষ হতে পারে। এক মোল কোনো কিছু বলতে, যেমন এক জোড়া কোনো কিছু বলতে 2টি বোঝায়, এক ডজন কোনো কিছু বলতে 12টি বোঝায়, তেমনি এক মোল কোনো কিছু বলতে বোঝায় 6.02 × 10⁻23। একটা এই সংখ্যাকে এক মোল বলা হয়, কেমন? এবং বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই সংখ্যাটা আবিষ্কার করেন। এবং আমরা দেখা গিয়েছে রাসায়নিক পদার্থ পরিমাপের ক্ষেত্রে আমরা 1 মোল পরিমাণ পরমাণুর ভরকে নিয়ে কাজ করে থাকি। এখন তোমাদের মনে কোশ্চেন, দেখো আমরা নিজেরাই লিখছি, তোমাদের প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন হতে পারে, পরমাণুর পরিমাপের ক্ষেত্রে তাহলে আমরা 1 মোল কেন ব্যবহার করলাম, ডজন বা জোড়া ব্যবহার হলো না কেন? আমি 1 ডজন ব্যবহার করলে কি অসুবিধা হতো, বা 1 জোড়া ব্যবহার করলে কি হতো? বিজ্ঞানীরা দেখেছে যে 1 মোল মানে 6.02 × 10⁻23টি পরমাণুর ভরকে যদি আমরা এই যে 1 মোল পরমাণুর সংখ্যাগত মান যেটা আসে মৌলের পারমাণবিক ভরের সংখ্যাগত মানের সাথে সেটা মিলে যায়, তখন বিজ্ঞানীরা ভাবছে যদি
সংখ্যাগত মানের সাথে মিলেই যায়, তাহলে তো আমার আলাদা করে আলাদা আলাদা পারমাণবিক ভর পড়ার দরকার নেই, আমরা ওইটাকেই ব্যবহার করতে পারবো। তাহলে কী বললাম, কেন 1 ডজন নেওয়া হলো না, কেন 1 জোড়া নেওয়া হলো না? কারণ দেখা গিয়েছে 1 মোল পরমাণুর ভরের মানে 6.02 × 10⁻23টি পরমাণুর ভরের সংখ্যাগত যে মান আসে, মৌলের পারমাণবিক ভরের সংখ্যাগত মান দুটোই সেম আসে। তখন ভাবছো যে একই যেহেতু মান আসে, তাহলে আমরা পরিমাপের ক্ষেত্রে 1 মোলটাকেই ব্যবহার করব। এবং সেটার ক্ষেত্রে দেখো কীভাবে মিলে গিয়েছে। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16.14 আমু, তাই না? 16.14 AMU। এবং ঠিকভাবে একইভাবে যদি আমি অক্সিজেনের মোলার পারমাণবিক ভর নির্ণয় করি, মানে 1 মোল অক্সিজেন পরমাণুর ভর যদি আমি নির্ণয় করতে চাই, তার মানে 6.02 × 10⁻23টি পরমাণুর ভর আমার নির্ণয় করতে হবে। সেটা হিসাব করে দেখো, ম্যাজিক্যালি সেটার মানও আসে 16.13 বা 14 গ্রাম। তখন বিজ্ঞানীরা ভাবলো যে পরিমাপের ক্ষেত্রে যেহেতু আমরা এত ক্ষুদ্র একক মাপতে পারবো না, তাহলে পরিমাপের ক্ষেত্রে আমরা 1 মোল সমপরিমাণ পরমাণুর ভরকে নিয়ে আমরা পরিমাপ করব এবং রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত করব। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটাকে বলা হয় মোলার পারমাণবিক ভর। তাহলে অক্সিজেনের ভর 16 গ্রাম, অক্সিজেনের ভর 16 গ্রাম, এটা আসলে কী ভর, পারমাণবিক ভর নাকি মোলার পারমাণবিক ভর? অক্সিজেনের ভর 16 গ্রাম হচ্ছে অক্সিজেন 1 মোল অক্সিজেনের ভর, মানে 6.02 × 10⁻23টি অক্সিজেনের ভর। কার্বনের ভর 12 গ্রাম, এই কথা মানে কি একটি কার্বন পরমাণু ভর কি 12 গ্রাম? সেটা কি হয়? সেটা তো হয় না, কারণ পারমাণবিক ভর তো অনেক ক্ষুদ্র। তাহলে এটা একটি পরমাণুর ভর না, এটা 6.02 × 10⁻23টি পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে বিজ্ঞানীরা পরিমাপ ক্ষেত্রে একটা পরমাণুর ভর ব্যবহার করে না, তারা 1 মোল পরমাণু অর্থাৎ 6.02 × 10⁻23টি পরমাণুর ভর ব্যবহার করে। কারণ এটা ব্যবহার করলে কি হয়, যে পারমাণবিক ভরের সাথে এই মোলের যে পারমাণবিক ভর এটার সংখ্যাগত মান মিলে যায়, এই জন্য তারা ওই মোল পরমাণুর হিসাব করতে থাকে। তাহলে আমরা যে বলি সোডিয়ামের ভর 23 গ্রাম, এর কথা মানে কি একটা সোডিয়াম পরমাণু ভর 23 গ্রাম? নো, সোডিয়ামের ভর 23 গ্রাম বলতে বোঝায় 1 মোল মানে 6.02 × 10⁻23টি সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23 গ্রাম। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমরা মৌলের পারমাণবিক ভরের 4টা মুখোশ দেখলাম। ফার্স্ট মুখোশ কি? তাহলে আমরা এই মুখোশগুলো ফাইনাল টক বলে লিখে রেখেছি, খেয়াল করো। অক্সিজেন পরমাণুর প্রথম মুখোশ হচ্ছে গ্রাম এককে, একটি পরমাণুর ভর, সেটাই হচ্ছে পারমাণবিক ভর, সেটা গ্রাম এককে। তারপর হচ্ছে আমু এককে আমরা দেখলাম। তারপরে আমরা জাস্ট কোনো এককবিহীনভাবে আপেক্ষিক পারমাণবিক ভর দেখলাম। আর একটা দেখলাম 16.14 গ্রাম, অক্সিজেনের পারমাণবিক ভর 16.14 গ্রাম তো হওয়ার কথা না ভাইয়া, কারণ কি অক্সিজেনের একটা পরমাণুর ভর তো এত বেশি ভারী হবে না। তাহলে এই 16.14 গ্রাম কি একটি পরমাণুর ভর? নো, এটা হচ্ছে 1 মোল পরমাণুর ভর, মানে 6.02 × 10⁻23টি পরমাণুর ভর। পরিমাপের ক্ষেত্রে আমরা মোলার পারমাণবিক ভর ব্যবহার করব। যে কোনো কিছু বিক্রিয়ার ক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? 1 মোল সমপরিমাণ পরমাণুর ভরকে আমরা ব্যবহার করি, যাতে আমাদের পরিমাপটা সহজ হয়। কেন 1 মোল নেওয়া হয়েছে আমরা আগে এক্সপ্লেন করেছি, কারণ সংখ্যাগত মান মিলে যায়। ঠিক আছে ব্যাপারটা? ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখিয়েছি সোডিয়ামের ক্ষেত্রে। দেখো সোডিয়ামের পারমাণবিক ভর আমরা 3.85 × 10⁻23 গ্রাম। আমু এককে দেখো 23.020 আমু। আপেক্ষিক পারমাণবিক ভর 23.20, কোনো একক নেই। মোলার পারমাণবিক ভর দেখো 23.20 গ্রাম। তাহলে আমাদের যে একক যখন আসবে তখন আমরা বলতে পারবো যে কোনটা পারমাণবিক ভরে কোন মুখোশ। যদি আমাকে জাস্ট গ্রাম এককে আসে, জাস্ট গ্রাম এককে এবং 3.85, এটা আমি বলবো এটা পারমাণবিক ভর। যদি আমু এককে আসে তাহলে বলবো যে এটা আরেক আমু এককে পারমাণবিক ভর। যদি কোনো একক না আসে তাহলে আমরা বলবো এটা আপেক্ষিক পারমাণবিক ভর। আর যদি আপেক্ষিক পারমাণবিক ভরের যে মানটা আছে ওই সংখ্যাগত মান দিয়ে যদি গ্রাম দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে এটা মোলার পারমাণবিক ভর। আশা করি এই ক্লাস তোমাদের জন্য অনেক উপকার হয়েছে এবং তোমাদের বুঝতে কারো অসুবিধা নেই। ধন্যবাদ সবাইকে।